Hey, hello everyone, good morning and welcome back to my new vlog. সবাই কেমন আছো? আমি বেশ ভালো আছি। মুখের মধ্যে নোনতা নোনতা লাগছে গানগুলো। যাই হোক, সকাল সকাল দেখতে পাচ্ছ আমার অবস্থা। মর্নিং ওয়াক কমপ্লিট হয়ে গেছে, এক্সারসাইজ সব কমপ্লিট। এখন শুধু বাকি রয়েছে ঠাকুরের কাজ, যেটা আমার ডেইলি রুটিন। তো এখন যাবো, ফ্রেশ হবো, স্নান করবো, ঠাকুরের কাজ কমপ্লিট করবো, তারপরে জামা কাপড় ধোবো, টুকটাক যে কাজগুলো ওগুলো রয়েছে। আর এই প্রচণ্ড রোদ্দুর গরমের জন্য তো খুব একটা বাইরে একদমই বেরোতে পারি না। আর আমার সত্যি বলতে এই রোদ্দুরে একদমই বেরোতে ইচ্ছে করে না, কারণ মাথার খুব যন্ত্রণা হয়। একটু রোদ্দুরে বেরোলেই না পুরো মাথা ধরে থাকে, কিছু ভালো লাগে না তখন। তো যাই হোক, সকাল সকাল অনেক ঘাম ঝরিয়ে পড়েছি। এখন গিয়ে চিয়া সিডটা আগে খাবো, তারপরে ফ্যানের তলায় 2 মিনিট বসে আগে ফ্রেশ হয়ে মন্দিরের কাজগুলো করবো, কারণ রোদ্দুর ইতিমধ্যে দেখো বেরোনো শুরু হয়ে গেছে। আর শাক বাড়িটা একেবারে লটকে গেছে। আমি প্রতিদিন রেগুলারই মা জল দিচ্ছি, তাও হচ্ছে গিয়ে শাক বাড়িতে এই রোদ্দুরের জন্য একদম গাছপালাগুলোর জন্য শেষ হয়ে যাচ্ছে। আবার জল দেওয়া হবে বিকেলবেলায়। তো চলো এখন আগের কাজটা আগে করে নিই। আর আজকের ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। তো চলো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো, স্কিপ না করে। তো আমি এবার স্নান করে রেডি হয়ে চলে এসেছি। আর সত্যি বলতে কি যে ফ্রেশ লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এখন চলো আমি আগে গিয়ে ঠাকুরের কাজগুলো করে নিই। আর দেখো আমার দিদা আমার কাজগুলো একটুখানি এগিয়ে দিচ্ছে, মানে ঠাকুরের বাসনগুলো একটু ভালো করে ঘষে ঘষে ধুয়ে দিচ্ছে। বলছে তোর সময় লাগবে, ওর থেকে আমি একটু পরিষ্কার করে দিই। তাই দিদা ঠাকুরের বাসনগুলো একদম ঝাঁ চকচকে করে দিচ্ছে। আর জানো, এই পরিষ্কার করাটা আমি আমার দিদার থেকেই শিখেছি। আমার দিদা ভীষণ সুন্দরভাবে পরিষ্কার করতে। আমার মাও কিন্তু কম যান না, আমার মাও কিন্তু দিদার মতো করেই পরিষ্কার করে। হ্যাঁ, করবে নাই বা কেন, তারই তো মেয়ে। আবার তার থেকে কিন্তু আমিও এই গুণটা পেয়েছি। সারাদিন তো মেয়েরা বেশিরভাগটাই পরিষ্কার পরিচ্ছন্ন কাজ বাজ সংসারের যাবতীয় সব কিছু নিয়েই মেতে থাকে। যাই হোক, সারাদিন কিন্তু একটা মেয়ে যতই কাজ করুক প্রশংসা তো পাবেই না, উল্টে সবার কাছে শুনতে হয়, এমনকি নিজের বরের কাছেও শুনতে হয়। সারাদিন ওই তো কাজ, কী এমন কাজ করো বাড়িতে? সারাদিন তো ওই তো রান্না, খাওয়া আর ঘুমানো, টিভি দেখা। হ্যাঁ, সারাদিন তো এগুলোই করে মেয়েরা। সংসারের এত কাজের মধ্যে এই কাজগুলোই ওনাদের চোখে পড়ে। আর কাজ তো কাজই নয়, ওগুলো সব হাওয়াতে এসে করে দিয়ে দেয়। সকালে ঘুম ভাঙার পর থেকে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত একটা মেয়েকে, বিশেষ করে হাউসওয়াইফদের, সংসারের সমস্ত কাজ A to Z গুছিয়ে করতে হয়, কোনো কিছুই বাকি থাকে না। বলতে গেলে সকালে ওঠার পর থেকেই শুরু হয়ে যায় মেয়েদের সংসার নামক যুদ্ধ করা। চোখ খোলার পর থেকেই মেয়েদের নানান কাজ শুরু হয়ে যায়। ঘর পরিষ্কার করা, বাসন মাজা, কাপড় কাচা, সবজি কাটা, রান্না করা। শুধু কি রান্না করা, বাড়িতে এটা খায় না সেটা খায় না, সবার আলাদা আলাদা মন মতো করে রান্না করা, আবার টাইমে গুছিয়ে তাদের খেতে দেওয়া। তারপরে আবার কে বলে এটাতে নুন কম, ওটাতে ঝাল কম, আবার অন্য নতুন করে রান্না করে দাও। আর তো সারাদিনে কারো ঘন্টায় ঘন্টায় চা দাও, জল দাও, এই দাও সেই দাও। তার উপরে বাচ্চাকে খাওয়ানো, বাচ্চাকে টাইমে স্নান করানো, যদি স্কুল থাকে বাচ্চাকে স্কুলে দিয়ে আসা, স্কুল থেকে নিয়ে আসা, টাইমে পড়তে বসানো, সমস্ত কিছু কিন্তু ওই একটা মেয়েকেই সারাদিন বাড়িতে করতে হয়। সারাদিনের সংসারে এত দায়িত্ব, কাজকর্ম সব কিছু একটা মেয়েকে একা হাতে সামলানো যুদ্ধের থেকে কিন্তু কম কিছুই নয়। তাই দেখতে গেলে কিন্তু এটা সংসার যুদ্ধই বটে। এবার দেখো, যেই বর বলে সারাদিন বাড়িতে কী কাজ, ওই তো কাজ, সেই বরের জন্যই কিন্তু মেয়েরা সকাল থেকে মরিয়া হয়ে কাজ করতেই থাকে। সকালে ঘুম থেকে উঠে টিফিনে কী খাবে, আবার অফিসে যাওয়ার জন্য কী লাঞ্চ নিয়ে যাবে, লাঞ্চ বক্স রেডি করা, স্নানের জল সময় মতো এগিয়ে দেওয়া, এমনকি বরের জামা কাপড়, সক, শুজ, ওয়ালেট, ওয়াচ, রুমাল সব কিছু মুখের সামনে এগিয়ে দেওয়া ওই একটা মেয়েই কিন্তু করে। না, এগুলো তো কাজই নয়, ওই তো কাজ। এগুলো শোনার পর একটা মেয়ের কতটা খারাপ লাগে সেটা বলে বোঝানোর মতো নয়। তবে জানো তো, একটা মেয়ে আর একটা ছেলের কাজের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ওর কাজটা যেমন আমি ঠিকঠাক করতে পারবো না, তেমন কিন্তু আমার কাজটাও ও ঠিকঠাক করতে পারবে না। এবার দেখো, দুজনের কাজেই কিন্তু দুজনকে পরিশ্রম করতে হয় আর সময়ও দিতে হয়। সেদিক থেকে দেখতে গেলে একটা ছেলে কিন্তু কাজের পর তার পারিশ্রমিক হিসাবে মাসের শেষে মাইনে পায়, আর সেদিক থেকে একটা মেয়ে কিন্তু ন্যূনতমও কিছু পায় না।
এটা তো অবশ্যই ঠিক, একটা ছেলে কাজ করে তার সংসারের জন্যই, তার সংসারের মানুষগুলো যাতে খুব ভালো থাকে, হাসি খুশি থাকতে পারে, তেমন কিন্তু একটা মেয়েও সংসারের জন্যই কাজ করে। সংসারের 5টা মানুষকে কিভাবে ভালো রাখা যায়, কিভাবে হাসি খুশি রাখা যায়, সব কিছুর দায়িত্ব কিন্তু ওই একটা মেয়ের ওপরেই থাকে। এই একটা মেয়েকে যদি আঙুল তুলে বলা হয় সারাদিন কী কাজ, ওই তো কাজ, আর তো কোনো কাজ নেই, তাহলে আঙুলটা কিন্তু ঘুরে তার দিকেও ওঠে। এত কাজের বিনিময়ে মেয়েরা তো শুধু একটু আশা করে ভালো সম্মান, ভালোবাসা, ভালো ব্যবহার আর তার অস্তিত্ব বজায় রাখা, ব্যাস এইটুকুই তো তাদের চাওয়া। এতগুলো যে কথা বললাম, তোমরা আবার শুনে ভেবো না যে এইরকম ধরনের কথা আমাকে শুনতে হয় বা শুনতে হচ্ছে, না না, একদমই নয়। এখনও পর্যন্ত এরকম কথা শুনতে হয়নি, তবে ভবিষ্যতে যে কখনো শুনতে হবে না তারও কোনো গ্যারান্টি এখনও পর্যন্ত নেই। আমি যে কথাগুলো বললাম এগুলো কিন্তু 90% হাউসওয়াইফ রিলেটেড কথা। আমরা না হলেও দেখবে আমাদের আশেপাশে অনেক পরিচিত মানুষজন আছে যাদের কাছ থেকে এরকম অনেক কথাই শোনা যায় যে তাদের ফ্যামিলি থেকে এরকম ধরনের কথাবার্তা বলে বা বলে থাকে। আমি কিন্তু আমার অনেক পরিচিত মানুষ, অনেক ফ্রেন্ডদের কাছ থেকে এরকম রিলেটেড অনেক ঘটনা বা অনেক ধরনের কথা শুনে থাকি, তাই এই কথাগুলো বললাম। আর ভবিষ্যতে যাতে আমাকে এরকম কোনো কথা শুনতে না হয় তার জন্য একটা ছোট্ট মেসেজ হয়ে আমার কথাগুলো না হয় থেকে যাক। মেয়েদের নিয়ে অনেক কথা বললাম, অনেক কথা শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আর কথা বলতে বলতে দেখো আমার ঠাকুরের সমস্ত কাজ হয়ে গেছে, এখন পুজো করছি। পুজোটা হয়ে গেলেই তারপরে ঘরে গিয়ে টিফিনের জোগাড় করব। আর প্রত্যেক দিন যখন আমি পুজো করতে আসি জানো তো, আমি প্রত্যেক দিন ভুলেই যাই, প্রথমে ঠাকুরকে ধূপ দিয়ে দিই, তারপরে আমি ফুল দিই। এটা আমার রোজকার অভ্যেস হয়ে গেছে, যতই চেষ্টা করি সেটা আর হয় না। হয়তো ঠাকুরের এরকমটাই ইচ্ছে, যেভাবেই চালাবেন আমাকে তো সেভাবেই চলতে হবে, তাই না? এটা তো সবারই জানা কথা, কর্তার ইচ্ছেতেই কর্ম, যেভাবে কর্তা চাইবে সেভাবেই কর্ম করে যেতে হবে। আমি প্রথমে হরি মন্দিরে হরি ঠাকুরকে জল দিয়ে ওনার পুজো করা হয়ে গেছে। এখন বড় মা, মানে আমাদের বাড়ির এই মাকে আমরা বড় মা বলেই ডাকি ছোটোর থেকে, তো সেই বড় মায়ের পুজো করছি। তারপরে এই যে শিব ঠাকুর দুটো রয়েছে, সেই শিব ঠাকুর দুটোর পুজো করব, জল দেব। তারপরে পুজো কমপ্লিট হয়ে গেলেই রান্নাঘরে গিয়ে আমাকে টুকটাক টিফিনের জোগাড় করতে হবে। পুজো করেই ছোলা আলু সেদ্ধ বসিয়ে গেছিলাম, আর এখন এসেই যে দেখছি ছোলা আলুটা মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। এবার এটাকে ছেঁকে আমি ঢাকাতে করে রেখে দেব, পরে এটাতে জিরে ফোড়ন দিয়ে একটুখানি হালকা নেড়ে নেব। তো ঠাকুরের কাজ মোটামুটি কমপ্লিট করে চলেই এসেছি। তারপরে তো টিফিনের জোগাড়ে মোটামুটি করেই দিয়েছি। আর এখন একটু বসে ফ্যানের তলায় হাওয়া খাচ্ছি। একটু কাজ করার পরেই না গরমে হাঁপিয়ে যায়, মনে হয় শুধু ফ্যানের তলায় কখন গিয়ে বসবো। তো তাই একটু কাজ হয়ে যেতে এসে ফ্যানের তলায় বসেছি। এখন মাকে রান্নার জোগাড়ে আমি হেল্প করে দেবো। রান্না তো করি না, এখন করি না বলতেই প্রচণ্ড গরমের জন্য মা আমাকে একটু রান্না করতে দিচ্ছে না। সত্যি মানে প্রত্যেকটা মাকে স্যালিউট জানাতে হয়, ওনারা এই প্রচণ্ড গরমে মানে গরমকে তোয়াক্কা না করে তুড়ি মেরে যে আমাদের জন্য টাইমে রান্না করে দিচ্ছেন দুমুঠো। আর ঠিক মতো করে খেতে পারছি কি না, কোনটা কার লাগবে, কোনটা নুন হলো, কোনটা ঝাল হলো, সেগুলো দেখা, টাইমে খেতে দেওয়া, টাইম টু টাইম বলা যে খেয়ে নে, জল খা। এই যে মায়েরা এগুলো করে থাকে, সত্যি ওনারা ধন্য, ওনাদের তুলনা সত্যিই হয় না। মানে আমিও হয়তো পারবো না, ওনারা সত্যিই ধন্য। আমার মা তো সবসময় লেগে রয়েছে এই গরমে প্রচুর জল খা, আমাকে, আমার দাদাকে, বাড়ির সবাইকেই সবসময় বলতেই আছেন উনি যে প্রচুর জল খা, টাইমে খাবার খা। তারপরে যেহেতু আমি ডায়েটের মধ্যে রয়েছি, মায়ের তো বিশাল বিরক্তি যে কেন এগুলো করার কি দরকার, টাইমে খা। এক দিন তো উনি প্রচুর জোর করেন খাওয়ার জন্য। তো মাঝে মধ্যে আমি ভাত তো খেয়েই নিই, একেবারে যে সারা জীবন আমি ডায়েটে চলবো সেরকম কোনো ব্যাপার নয়। আমার কাছে মোদ্দা কথা মেনটেন করার ব্যাপারটা, যে ওয়েটটা ঠিকঠাক হয়ে গেলে তারপরে মোটামুটি মেনটেন করে ভাত টাত খাবো টুকটাক। শুধু ফাস্টফুড আমি অনেক দিন অফ করে দিয়েছি, তাই একদম এখন ভালো লাগে না আর খুব একটা। ওই ফাস্টফুডের মধ্যে ফুচকা একটু ভালোবাসি, ফুচকাটা একটু খাই, দই ফুচকা আর চটপটিগুলো একটু খাই। তো এটা আমি ছাড়তে পারি, মানে কেউ যদি আমাকে বলে যে ফুচকা ছেড়ে দে, আমি পারবো না। মানে
ক্ষমা দাও আমাকে, আমি ফুচকা ছাড়তে পারবো না। ফুচকা আমার কাছে ভীষণ প্রিয়, আমি কমই খাবো কিন্তু খাবো, ফুচকা আমি ছাড়তে পারবো না, একবার হলেও আমি খাবো, এরম একটা ব্যাপার। একটা সময় তো আমি পুরো টানা 3 মাস ফুচকা খাইনি, বন্ধ রেখেছিলাম রাগে, কোনো একটা রাগে, ঠিক মনে পড়ছে না কোন রাগে। যাই হোক, তো আমি ফুচকা ছাড়া থাকতে পারবো না। তার জন্য কেউ যদি আমাকে বলে হ্যাঁ ডায়েট করে ফুচকা খাচ্ছে, হ্যাঁ খাচ্ছি, আমি থাকতে পারবো না ফুচকা না খেয়ে। আর বেশ কয়েকদিন পর থেকেই আমি দুপুরবেলায়, মানে যে কোনো একটা টাইম, রাতে তো খাই না ভাত, ওই দুপুরবেলাটায় অল্পই 1 কাপ মেপে যেরকম ভাত খাই ওটা রেগুলার চালু করব, কারণ না খেলে আবার শরীর অতিরিক্ত দুর্বল হয়ে যাবে। মানে ডায়েট করতে গিয়ে আবার নিজেকে মেরে ফেলবো, এটা আমি করতে পারবো না। আমার বাচ্চা রয়েছে, সবথেকে বড় কথা, আমার বাচ্চার জন্য আমাকে ভাবতে হবে। আর বাচ্চা ছাড়া আমি কিছুই না, বাচ্চা ছাড়া কোনো মাই কিছু না, সেই আমার মা হোক, তোমাদের মা হোক, প্রত্যেকের মা বাচ্চা ছাড়া, তো আমি নয়, প্রত্যেকটা মাই সন্তান ছাড়া কিছু নয়। সে যেই হোক, আমি হই, তুমি হও, বা আমার মা হোক, তোমার মা হোক, প্রত্যেকটা মায়েরই আগে সন্তানের কথা বেশি মনে হয়, সন্তানকে নিয়েই বেশি ভাবে। আর আমরা বড় হয়ে গেলেও আমাদের মায়েদের কাছে, বাবাদের কাছে আমরা কিন্তু এখনও ছোটোই। মায়েরা সবসময় মনে করে আমরা এখনও ছোটো আছি, মা বাবা দুজনে এখনও মনে করে অনেক ছোটো আছি। আমার মা তো সবসময় বলে এখনও তুমি অনেক বড় হয়ে যাওনি, তুমি এখনও অনেক শিশু। জানি না এখনও কত শিশু, যাই হোক মায়েদের কাছে তো সন্তানরা সবসময় শিশুর তুল্য। তো আমাদের ছেলে মেয়েরাও যখন বড় হবে, আমরা ওই একই কথাই বলবো, আমাদের কাছে ওরা শিশুই থাকবে সারা জীবন, বড় হবে না। সে একদম বয়সের ভারে জর্জরিত আমরা হয়ে গেলেও তখনও আমাদের কাছে শিশুই থাকবে ওরা। যাই হোক, বড় হবে ওরা, ওদের মতো করে ধীরে ধীরে বড় হবে, সব কিছু পরিবর্তন হবে, কিন্তু মা বাবার কাছে একই রকম তো থাকবেই, যেমনভাবে আমরা রয়েছি। যাই হোক, চলো, অনেক জ্ঞান দিয়ে দিলাম, জ্ঞানের কথা অনেক বলে দিলাম। এগুলো জ্ঞান নয়, এগুলো মনের কথা। আমার মনে হয় আমার মতো প্রত্যেকটা সন্তানের কথা। তো এটাই আমার মনের কথাটা তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করলাম। অনেক কথাই বলে ফেললাম। চলো, আসলে কি বলো তো, মায়েদের কথা বলা শুরু হলে বন্ধ হতে চায় না, কারণ মায়েদের বলে শেষ করা যায় না, মায়েদের ব্যাপারে কথা বলে শেষ করা যায় না। মায়েরা জাস্ট অতুলনীয়, অসাধারণ, অসামান্য, ওনাদের তুলনা কারোর সঙ্গে করা যায় না। তাই বলতে গেলে বলতেই থাকা হয়, শেষ করা যায় না, তাই আর বেশি বলছি না। যাই হোক, ওই মা দিদার পুজো এখনও হয়নি, মানে ওরা পুজো করবে এবার, পুজো করে এলে তারপরে একসঙ্গে সবাই টিফিন করব। আর এখন খুব বেশি টাইম হয়নি, বললামই তোমাদের। তো চলো, অনেক বকবক করে ফেলেছি, আর করছি না, বলতে থাকলে বলতেই থাকবো, শেষ হবে না বলা। তো চলো, তোমাদের একটা জিনিস দেখাই, যেটা সম্পর্কে তোমরা অনেকেই হয়তো জানো, আবার অনেকে জানো না। প্রত্যেকে আমরা এই জিনিসগুলো চিনি, কিন্তু এগুলোর কাজ কি, কি কাজে মূলত ব্যবহার করতে পারি, কি কি কাজে, সেগুলো আমাদের সঠিকভাবে হয়তো জানা নেই। তবে আমি যেটুকু জানি, আমি নিয়েছি যে কারণে আর কি, চলো তোমাদের সঙ্গে আমি আজকে সেটাই শেয়ার করবো। এগুলো কি বলো তো, বলতে পারলে না তো? এগুলো চিপস ভেবে কেউ কিন্তু ভুল করো না। তিনখানা প্যাকেট, প্রথমে কিন্তু পেছন থেকে দেখলে চিপসই মনে হবে, যেহেতু আমি তোমাদের পেছন থেকে দেখাচ্ছি। তো চলো তোমাদের একটা একটা দেখাই এগুলো কী হচ্ছে। এটা দেখো, এই যে এটা হলো আমলা, আর এটা রিটা, আর এটা শিকাকাই। তোমরা প্রত্যেকেই কিন্তু এই জিনিসগুলো চেনো। আমরা যেহেতু প্রত্যেকে এগুলো চিনি, এগুলোর কী কী কাজ, গুণাগুণ আমরা বেশিরভাগই কিন্তু সবাই জানি। বিশেষ করে আমলাটা তো আমার ভীষণ ভালো লাগে, এটা তো আমরা কাঁচাই বেশিরভাগ খেয়ে থাকি। অনেকে আবার আমলা হচ্ছে গিয়ে সেদ্ধ করে ওগুলোকে কেটে নুন মাখিয়ে রোদে দেয়। আমি তো কাঁচাই হচ্ছে গিয়ে কুচি কুচি করে লবণ মাখিয়ে রোদে দিয়ে রাখি খাওয়ার জন্য, আর খুব ভালো লাগে কিন্তু খেতে। বিশেষ করে ভালো লাগে খাওয়ার পরে জল খেলে গলাটা কি সুন্দর ঠান্ডাও হয়ে যায়, সে কারণে। যাই হোক, যখন আমি অনেকটা ছোট ছিলাম তখন কিন্তু এরকম প্যাকেটে গুঁড়ো এভাবে পাওয়া যেত না, তখন ওই লুজ দোকান থেকে গুঁড়ো নিয়ে আসতে হতো বা গোটা নিয়ে আসতে হতো। আমরা তো গোটাই বেশি হাট বাজার থেকে নিয়ে আসা হতোই। অনেকে মানে কি বলবো, আমলাকে এনে তেলের মধ্যে দিয়ে রাখতো। মূলত এটা আমরা চুলে প্রচুরভাবে ইউজ করি,
প্রচুর, চুলের জন্য বেশি। এগুলো প্রত্যেকটা জিনিসই চুলের জন্য আমরা জানি বেশিরভাগটাই। তবে চুলের আর কি কি কাজে লাগে, মানে চুলের আর কি কি প্রবলেম এগুলো সলভ করে, সেটা কিন্তু আমাদের অনেকেরই জানা নেই। আর চলো তোমাদের সেটাই আমি বলি। আর কি বলছি আমি আর করে যাচ্ছি, আমি নিজেও বুঝতে পারছি না আমি কি ভুলভাল কিছু বলছি। আমার তো মনে হচ্ছে না ভুলভাল কিছু বলছি বলে। তো প্রথমেই আমি তোমাদের আমলা সম্পর্কে বলি। আমলা সম্পর্কে কিন্তু আমাদের অনেকেরই অনেক নলেজ রয়েছে, তবুও একটু বলি। আমলা অনেকে কিন্তু সিরাপ ব্যবহার করে খাওয়ার জন্য, মানে পেটের রোগ নিরাময়ের জন্য। এটা ভীষণ উপকারী। আমি দেখেছি অনেকেই যে পেটের জন্য আমলা সিরাপ খায়, যেটা হচ্ছে কিনা অনেক রকমের রোগ ব্যাধি সারাতে সাহায্য করে। আর আমলাটা কিন্তু কাঁচাও অনেকে দেখেছি সেদ্ধ টেদ্ধ করে তার জল খায়, তো সেটারও নিশ্চয়ই কোনো গুণাগুণ রয়েছে। আর তাছাড়া আমলা তো হেয়ারের জন্য ভীষণ উপকারী, সেটা তো সবার জানাই আছে। আমলা আমাদের কিন্তু চুলের হেয়ার ফল, ড্যান্ড্রফ, তারপরে তোমার পাতলা চুল, দুর্বল চুল, চুলের পুষ্টি, এগুলোর জন্য ভীষণ ভীষণ উপকারী। এই আমলা গুঁড়োটা যেমন আমরা চুলে ব্যবহার করতে পারবো, তেমন কিন্তু ফেসেও দারুণভাবে ব্যবহার করতে পারবো ফেস প্যাক হিসাবে। এটা তোমরা জানো কি? এটা কিন্তু ফেস প্যাক হিসাবে যদি ব্যবহার করি, মুখের অনেক রকম প্রবলেম সলভ হবে। এটা কিন্তু মুখে যাদের বিশেষ করে পিম্পল রয়েছে, অ্যাকনি মার্ক রয়েছে, তারপরে এই গরমে তো সবারই ট্যান পড়ে, তো এটা যদি একটা ফেস প্যাক বানিয়ে মুখে ইউজ করা যায়, দারুণ কিন্তু কাজ দেবে। দেখো এই প্যাকেটটার পেছনে কিন্তু সব লেখাই রয়েছে একদম A to Z, কীভাবে তুমি এটা দিয়ে চুলের প্যাক বানাতে পারবে, তারপরে চুলের জন্য শ্যাম্পু বানাতে পারবে, ফেসের জন্য ফেস প্যাক বানাতে পারবে, টোটাল লেখা রয়েছে। আর হ্যাঁ, এটা দিয়ে কিন্তু তুমি হেয়ার অয়েলও বানাতে পারো। প্যাকেট পাওয়া যায়, সত্যি আমি খুব একটা জানতাম না, এই 2-1 বছর হলো জানতাম। আগে তো ওই দোকান থেকে লুজ গুঁড়ো কিনে এনে আনা হতো আর কি, ওটাই ব্যবহার করা হতো। খুব একটা জানতাম না যে এরকম প্যাকেট পাওয়া যায়। তো আমি এগুলো অনলাইন থেকেই নিয়েছি, ফ্লিপকার্ট থেকে। কেউ আবার ভেবো না যে আমি অ্যাড দিচ্ছি বলে এটা, না না, আমি কোনো অ্যাড দিচ্ছি না, আমি এগুলো নিয়েছি। তো আমি কিভাবে ব্যবহার করব বা ব্যবহার করি সেটাই তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করলাম, আর কিছু না, ব্যাস এইটুকুই। তো তারপরে দেখো এই যে রিটাটা সম্পর্কে তো আমাদের প্রত্যেকেরই খুব ভালো করে জানা রয়েছে। ছোটোর থেকে বেশিরভাগই সবাই রিটা ফল ইউজ করে চুলে। আমরা তো প্রচুর ব্যবহার করেছি। আমার বাবা আগে প্রতি সপ্তাহে রিটা দিয়ে আমাদের শ্যাম্পু করাতো, দুপুরবেলা করে স্নানের সময় করিয়ে দিত। এতে করে কি বলতো, চুলের গ্রোটাও কিন্তু খুব ভালোভাবে হতো, চুল খুব শাইনও করতো। মা সকাল থেকে রিটা ফলটা ভিজিয়ে রাখতো গরম জলের মধ্যে, তারপরে বাবা ওটা মাথার মধ্যে ডলে ডলে শ্যাম্পু করাতো। আমার সেটা মনে আছে। যাই হোক, এটা দিয়ে সব থেকে ভালো আর একটা জিনিস হয়, সেটা হলো গিয়ে জুয়েলারি পলিশ। যেমন চুলের শাইন করে রিটা, তেমন কিন্তু জুয়েলারিতেও প্রচুর শাইন আনে। যত পুরানো অর্নামেন্টস বা জুয়েলারি আছে, ওগুলো যদি এই রিটা গুঁড়োটা দিয়ে ভালো করে ব্রাশ করে দেওয়া হয় 10-15 মিনিট, তাহলে কিন্তু একটা আলাদাই চমক আসে গয়নাতে। এই রিটা দিয়ে চুল কিভাবে সুন্দর করবে সেটা তো এই প্যাকের পেছনেই লেখা রয়েছে। আমলা আর রিটা যদি একসঙ্গে ব্যবহার করতে পারো খুবই ভালো। আর আমি কিভাবে ব্যবহার করব সেটা জানতে গেলে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে, তাহলে তোমরা জানতে পারবে। এরপরে এটা শিকাকাই, এটা অনেকেই জানো, শুধুমাত্র চুলের জন্য। এটা কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী। যাদের বিশেষ করে কোঁকড়ানোর চুল, তারা যদি এটা রেগুলার ব্যবহার করতে পারে, তাহলে কিন্তু কোঁকড়ানোর চুলটা অনেকটাই একদম সোজা হয়ে যায়। যাই হোক, এই প্যাকগুলোর পেছনে কিন্তু সমস্ত কিছু লেখা রয়েছে, কিভাবে ব্যবহার করতে পারো। আর এই তিনটে একসঙ্গে যদি ব্যবহার করতে পারো, তাহলে তো ভীষণই ভালো। এটার সঙ্গে আরও অন্যান্য ইনগ্রিডিয়েন্ট অ্যাড করতে পারো। তো আমি কিন্তু নিয়েছি মূলত এই তিনটা একসঙ্গে ইউজ করার জন্য, চুলের জন্যই মূলত নিয়েছি। এই গরমকালে কিন্তু এটা ইউজ করলে খুবই ভালো, চুলের জন্য ভীষণ ভালো, তো তাই আমি নিয়েছি। আর প্রত্যেকটা পেছনে কিন্তু লেখা রয়েছে কিভাবে কি তৈরি করা যায়, তৈরি করে ইউজ করা যায়, সেটা কিন্তু লেখাই রয়েছে এগুলোর পেছনে। তোমরা দেখে করে নিতে পারো। আরেকটা তোমাদের দেখাই, আমি এখানে লেখা আছে। আর দেখো এই প্যাকেটগুলোর মধ্যে কিন্তু লেখাই রয়েছে এগুলো কেমিক্যাল ফ্রি, প্রিজারভেটিভ ফ্রি, অ্যামোনিয়া ফ্রি, মেটালিক ফ্রি, পেস্টিসাইড ফ্রি অ্যান্ড পিপিডি ফ্রি। এই আমলা, শিকাকাই, রিটা এই গুঁড়োগুলো এবার ব্যবহার করলেই মূলত জানা যাবে এগুলো কতটা ভালো আর কতটা উন্নত মানের। যাই হোক, সেটা ব্যবহারের পরেই না হয় তোমাদের জানাবো, আর রেজাল্টটা অবশ্যই দেখাবো। আর আমি যখন এগুলো ব্যবহার করব, কিভাবে ব্যবহার করছি না করছি, সেগুলোর একটা ভিডিও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই আমলার গুঁড়োটা দিয়ে অবশ্যই একদিন আমি ফেস প্যাক বানিয়ে তোমাদের দেখাবো। ফেস প্যাকটা কীভাবে বানাচ্ছি, কীভাবে ইউজ করছি, অবশ্যই তোমাদের সেটা
সেটাও আমি দেখাবো। তো অনেক হলো আমার ফেস কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ার, এবার আমাকে যেতে হবে রান্নাঘরে। বাড়িতে ইট বওয়া হচ্ছে আর দুটো কাকু ইট বইছে, তাই ওনাদের জন্য চা করতে বলেছিল মা, চা করেছি। একটা কাকু বললো এখন চা খাবে, আর একটা কাকু বললো পরে চা খাবে, তাই এখন একটা কাকুর জন্যই শুধু চা নিয়ে যাচ্ছে। আরেকটা কাকু যখন বলবে তখন আবার ওনাকে চা করে দিতে হবে। সবথেকে বড় বিষয়, এই এত রোদ্দুরের মধ্যেও ওই কাকুরা কিন্তু ইট বইয়েই চলেছে। এখন পুরো ওই 12টা 1টা অবধি ওনারা ইট বইবেন। মানে আমি শুধু ভেবে অবাক হচ্ছি যে এত চড়া রোদ্দুরের মধ্যেও ওনারা কিন্তু ওনাদের কাজ করেই চলেছেন। এখন এই যে লাউ ডাঁটা কাটতে বসে গেছি, গাছের একদম টাটকা টাটকা ফ্রেশ লাউ ডাঁটা। এটা কেটে রাখি, তারপরে আর অন্যান্য কি সবজি কাটতে বলে মা তখন কাটবো। মা শুধু লাউ ডাঁটাটাই কেটে দিতে বলেছিল, তাই শুধু লাউ ডাঁটাটাই কেটে দিলাম। আর বাকি সবজি বা রান্না যা হবে সেটা মা জানে, ওটা মায়ের ডিপার্টমেন্ট এখন, তাই মা জানে। আমি ভালো করে এই যে ধুয়ে ধায়ে রেখে দিচ্ছি, তারপরে বাকিটা এসে মা সামলে নেবে। আমার মা এখানে এই লোক এখানে রান্না করছে আর আইসক্রিম খাচ্ছে। মানে 43 ডিগ্রি সেলসিয়াস গরমকে হার মানিয়ে আগুন এখানে তেতে পুড়ে এ লোক রান্না করছে। ধন্যবাদ তার জন্য, এই যে ওনার উপহার একটা আইসক্রিম। এর তো কোনো কাজই নেই সারাদিন, কাকে বলে জল খাচ্ছিস? ও কি হলো? যেভাবে জল ঘাঁটছিস আবার যতবার ফেলছি ততবার কুড়ি কুড়ি নিয়ে এসে লোভী আইসক্রিম নিতে চলে এসছে। ছোটোবেলায় এই আইসক্রিম আমরা প্রচুর খেয়েছি, প্রচুর। কারা কারা খেয়েছো এরকম আইসক্রিম আর খেতে এখনও ভালোবাসো জানিও কিন্তু। এই আইসক্রিম খেতে আমার ভীষণ ভালো লাগে, ছোটোবেলার কথা মনে পড়ে যায় এই আইসক্রিম খেলে। এগুলো আমরা ছোটোবেলায় 1 টাকা দিয়ে কিনতাম, 20 পয়সা দিয়ে কিনতাম, আর এখন এগুলোর দাম হয়ে গেছে 10 টাকা। ভাবা যায় কত যুগ বদলে গেছে, পাল্টে গেছে। তবে টেস্টটা কিন্তু সেই আগের মতনই, একটু অন্যরকম। বিশাল ভালোও না, বিশাল খারাপও নয়, মোটামুটি খাওয়া যাবে, ভালো টেস্টি। বিশাল ভালো যে প্রচুর ভালো বলবো সেরকম নয়। এর মধ্যে নারকেল রয়েছে, কাজু কিশমিশ সব দেওয়া রয়েছে। আর আমরা এমনি প্লেন আইসক্রিমও খেয়েছি, সেগুলো শুধু প্লেন, আম ডিজাইনের হতো, ভীষণ ভালো খেতে। নারকেল বরফও খেয়েছি, কিন্তু এখন পুরো মিক্সড এগুলোর মধ্যে মোটামুটি ভালো, সব মিলিয়ে ভালো। চলো এটা খাই। আইসক্রিমটা অনেকক্ষণ খাওয়ার পরে বুঝলাম যে এর ভেতরে কিন্তু প্রচুর কিশমিশ, প্রচুর নারকেল দেওয়া রয়েছে, আর সর্বোপরি আইসক্রিমটা কিন্তু দারুণ টেস্টি। মা বাড়ছে এদিকে সবার জন্য খাবার, আর এই যে এদিকে আমার ওটস রান্না হচ্ছে। আমার দুপুরের লাঞ্চ এটাই, রোজই থাকে বেশিরভাগ দিনটাই। ছেলের খাওয়া হয়ে গেছে, চেঁচামেচি করছে এখন, বাবা কাকা মামা অনেক চেঁচামেচি করছে। আর মা এদিকে বড়া ভাজা করেছে, কলাই বড়া ডাল দিয়ে, সুন্দর হয়েছে দেখে লোভও হচ্ছে, কিন্তু খাবো না। চলো এবার আগে লাঞ্চটা কমপ্লিট করে নিই। তো লাঞ্চ কমপ্লিট করে চলে এসেছিলাম একটু শোবো বলে, রেস্ট নেবো বলে, কিন্তু সে আর হলো না। এতটাই বিছানা গরম হয়ে রয়েছে, মনে হচ্ছে যেন একদম আগুনের উপরে আমাকে শুতে হচ্ছে, তাই আর শুলাম না। আর মেঝেতেও গড়াগড়ি খাচ্ছিলাম, মেঝেও প্রচুর গরম হয়ে গেছে, মানে কোথাও শান্তিই পাচ্ছি না। যাই হোক চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আরও নতুন আরও অনেক ভালো ভালো ভিডিও দেখার জন্য। আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করতে ভুলো না, তাহলে কিন্তু নতুন ভিডিও এলে অবশ্যই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। টাটা অ্যান্ড বাই।